প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি প্রণোদনা তহবিল অর্থনীতির গতি ফেরাবে কতটা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বন্ধ কলকারখানা চালু সহ ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করবার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৬০,০০০ কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। সেসব মিলিয়ে আমরা আলোচনার মূল শিরোনাম করেছি আসলে এই প্রণোদনা তহবিল দিয়েই আমরা অর্থনীতির গতি কতটা ফেরাতে পারবো। অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছে অত্যন্ত উপযুক্ত একজন ব্যক্তিত্ব, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি বিসিআইয়ের সম্মানিত সভাপতি এবং বিজেপির সাবেক সভাপতি জনাব আনোয়ারুল আলম চৌধুরী। পারভেজ ভাই রয়েছেন আমাদের সাথে। আরেকজন ব্যক্তিত্ব রয়েছেন তরুণ সাংবাদিক, ডিবিসি নিউজের ডেপুটি চিফ রিপোর্টার ও সিনিয়র অর্থনৈতিক প্রতিবেদক জনাব মোস্তফা মাহবুব রয়েছেন আমাদের সাথে। দর্শক, আগে বলছিলাম যে আমাদের আসলে অর্থনীতির গতিবিধি নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের প্রণোদনা তহবিল কতখানি কার্যকর ভূমিকা পালন করবে। মিস্টার চৌধুরী, আমরা যদি প্রথম আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি আজকে আমাদের প্রিন্সিপাল আলোচক, প্রধান আলোচক, এবং আপনি জানাবেন আমাদেরকে ইন্ডাস্ট্রি করেছেন, গড়েছেন, চালাচ্ছেন, সব কিছু মিলিয়ে আসলে ভালো মন্দ সব কিছু আপনারাই ভালো বলতে পারবেন। আমরা এবারের বাজেটটাকে 9,38,000 কোটি টাকার বাজেট দেখেছি। এটা বেশ বড় বাজেট। সরকারের যে রাজনৈতিক প্রতিশ্রুতি, সে কারণে বড় বাজেট দেওয়াটা দোষের কিছু নেই, কিন্তু বাজেট বাস্তবায়ন করাটা কতখানি সম্ভব হয় সেটি কিন্তু বড় একটা বিষয় দাঁড়ায়। কিন্তু আমরা গত 5ই আগস্টের পর থেকে বা তার পূর্ববর্তী সময় থেকে আমরা দেখেছি যে ডলারের যে ক্রাইসিসটা সেটি কিন্তু আমরা বেশ বেড়েছে। আপনারা যখন এলসি দিতেন তখন হয়তো 3-4 বছর আগেও আপনারা এলসি দিতেন 80 টাকা 85 টাকা, সেটা এখন 125, 26 বা 23-24 টাকা হয়ে গিয়েছে। সে অবস্থায় এই দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য, এই ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এখন বন্ধ কলকারখানা চালু করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেও বলেছেন সেগুলি যাতে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়। সার্বিক অবস্থা মিলিয়ে যে সদ্য ঘোষিত যে বাজেট এবং ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, কলকারখানা চালু করা, সরকারের প্রণোদনা প্যাকেজ, ব্যাংকের ঋণ, সুদের চাপ, সব দিক বিবেচনা করলে আপনি একজন শিল্পোদ্যোক্তা হিসেবে সার্বিক বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আমি তো এত বিজ্ঞ না, বাট আই ট্রাই টু ওয়ার্ক ইট আউট যে আমরা কীভাবে দেখছি আর কি। কারণ যেহেতু বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি সভাপতি হিসাবে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরকে রিপ্রেজেন্ট করি, এখানে সব সেক্টরেরই ম্যানুফ্যাকচারদের থেকে শুনতে পাই আর কি, তাদের বর্তমান অবস্থা কি, তারা ভবিষ্যৎ কি দেখছে, তারা কি মনে করে, সব কিছু মিলে একটা সুযোগ আমার সৃষ্টি হয়েছে। এবং কিছু কিছু বাজেট যে সেমিনার, সেখানেও কিন্তু আমি পার্টিসিপেট করেছি। সেখানে সরকারেরও যে ভিশন এবং সেটাও কিন্তু বোঝার একটা তৌফিক হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের বাজেটে ফিগার কি আছে, তাই না? 9,34,000 কোটি, এটা আমার কাছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য এটা কেউ মনে করে উচ্চাভিলাষী, কেউ মনে করে এটা একটু অতিরিক্ত কিনা। আমি মনে করি যে না, এটা হতেই পারে, ইট ইজ নাথিং রং। কিন্তু বেসিসগুলা কি এবং আদৌ আমরা সেটা রিচ করতে পারবো কিনা, আমাদের সেই ক্যাপাসিটি বিল্ড আপ হলো কিনা, বা আমাদের বর্তমান পরিস্থিতি কি, সেগুলির উপর নির্ভর করে কিন্তু আসলে সব কিছু বিবেচনা করার চেষ্টা করতে হবে। সরকার তো ডেফিনেটলি চাবেই সে সাকসেসফুল হতে। কারণ তার ইকোনমিকে সাকসেসফুল করতে গেলে কিন্তু ব্যবসায়ীদেরকেই, প্রাইভেট সেক্টরকেই তাকে কনফিডেন্সে নিতে হবে এবং সে ধরনের প্ল্যাটফর্ম বা প্লেগ্রাউন্ড কিন্তু সৃষ্টি করতে হবে। এখন ওনারা যেমন বলেছে যে জিডিপি 6.5%, ইনফ্লেশন 7.5%। ওকে, বর্তমানে ইনফ্লেশন হলো 9.4%, আমরা এটা দেখতে পাচ্ছি, তাই না? এখন আদৌ কি 7.5% আনা সম্ভব কিনা? কারণ ইনফ্লেশনের উপর নির্ভর করে অনেক কিছুই। ইনফ্লেশন যদি হাই হয়ে থাকে তাহলে দেখা যায় মানুষের পারচেজিং পাওয়ার কমে যায়। মানুষের পারচেজিং পাওয়ার যদি কমে যায় তাহলে ইকোনমি তখন আর মুভ করতে পারে না। কারণ আজকে যদি ইকোনমি মুভ করতে গেলে ব্যবসায়ী কিন্তু বেচতে গেলে মানুষের কাছে পয়সা থাকতে হবে, তার খরচ করার ক্যাপাসিটি থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে দেখা যাবে যে ব্যবসাটা কিন্তু শ্রিঙ্ক করবে আস্তে আস্তে। এটা হোক ম্যানুফ্যাকচারিং, এটা হোক ট্রেডিং। কারণ ওর যদি বাজারে যদি চাহিদাই না থাকে তাহলে কি করবে? এখন সরকার আবার এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য যে পলিসিটা নিয়েছে সেটা হলো কি, ইন্টারেস্ট রেটটা হাই করা। এখন ইন্টারেস্ট রেট যদি হাই হয়ে যায়, সেটা সরকার এই বাজেটের সময় কিন্তু বলেছে যে এটা আস্তে আস্তে এটা কমন হবে যখন 7.5-এ আসবে।
এখন ব্যবসায়ী তরফ থেকে যখন দেখে এটা 14% 15%, দ্যাট মিনস ইট ইজ নট এ ভায়াবল। আবার ও যখন দেখে এটা ভায়াবল না, এবং সরকার যখন দেখে হি হ্যাজ নো চয়েস, হ্যাঁ, সে তাহলে কি দাঁড়ায়? এখন দেখেন সরকার এই 14-15 সে যে তার কি জানি বলে 14-15% যে ইন্টারেস্ট রেট হয়ে আছে, সেটার জন্য সরকার তারা মনে করে যে আমাকে এখন কন্ট্রোল করা দরকার আছে, মানি যাতে ফ্লো বেশি না হয়, মানুষের কাছে যদি না থাকে। আবার এটাও কিন্তু ওরা ভাবছে যে তাহলে আসলে ব্যবসায়ী ব্যবসা কেমনে করবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এখন এটা যে ওয়ান অফ দ্য রিজন ইন্টারেস্ট রেটকে হাই করে দেওয়া, এটা কিন্তু সরকার মানতে রাজি না। ধরেন আজকে যদি আমাদের তরফ থেকে বলা হয়, ব্যবসায়ীর তরফ থেকে, যে আমি 14-15%-এ আমি কোনো অবস্থায় প্রফিট করতে পারবো না, সো আমার ফার্দার ইনভেস্টমেন্টের দরকার নাই, আমার যেই ইন্ডাস্ট্রিটা আছে সেটাকে আমি কীভাবে সার্ভাইভ করতে পারবো। এখন আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে যে গ্রোথ আর হচ্ছে না। আর আমি যদি চিন্তা করি যে না, আমাকে বিক্রি করতে হবে এবং বিক্রি করে আমাকে ইনকাম করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেট কমতে হবে। এবং সরকারের তরফ থেকে জিনিসটা এইভাবে চিন্তা করা উচিত যে ইনফ্লেশন যখন হাই হয়, শ্রিঙ্ক যদি করে, ব্যবসায়ী যদি ব্যবসা না করে, তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়বে। আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে সেটা হবে কিন্তু আরও বড় হেডেক সরকারের জন্য। এবং আজকে যখন সরকার, আবার অন দ্য আদার হ্যান্ড, সরকার যখন ব্যাংকের থেকে বড় করতেছে, সরকারের টার্গেট ছিল কত? সরকারের টার্গেট ছিল 1,04,000 কোটি টাকা, এবং পরে এটাকে 1,18,000 করা হলো। এখন দেখা যাচ্ছে যে সেটা চলে গেল 1,28,000 কোটি টাকা কিন্তু অলরেডি সরকার গত ফিনান্সিয়াল ইয়ারতে নিয়েছে, এবং এই ফিনান্সিয়াল ইয়ারে দেখা যাচ্ছে যে সেটা সরকার রেখেছে 1,12,000 কোটি টাকা। এখন এদিকে ব্যবসা নাই, এদিকে ব্যাংকগুলোর এনপিএল হাই, ব্যাংকের যখন এনপিএল যখন হাই, ইন্টারেস্ট রেটও হাই, সো ব্যাংকগুলি এখন কি করছে? ব্যাংকগুলি তার ট্রেজারি বিল্ডে, ট্রেজারিতে ইনভেস্টমেন্ট করছে। সো ট্রেজারিতে যখন ইনভেস্টমেন্ট করছে, আপনি যদি এখন দেখেন রিসেন্টলি ওদের ইয়াগুলি বের হয়েছে যে 2025-26-এ দেখা যাচ্ছে তার 70% আর্নিং হয়েছে কিন্তু ট্রেজারি বিলের ইনকাম থেকে, তার ইন্টারেস্ট থেকে আর্নিং হয়েছে কিন্তু অনলি সামওয়্যার লাইক 15%, এবং 20% হতো তার সার্ভিসের মধ্যে। তার মানিটা কি দাঁড়ালো? তার মানে ব্যাংক কিন্তু ব্যাংকিং করছে না, এবং এটা কিন্তু ব্যাংকের জন্য রিস্ক, বিকজ যখন ইনফ্লেশন কমে যাবে তখন ইন্টারেস্ট রেট কমায় দিবে ট্রেজারি বন্ডের, তখন কিন্তু ব্যাংকগুলি ফেসে যাবে, এবং ব্যাংকও কিন্তু এটা চাচ্ছে না। আবার অন দ্য আদার হ্যান্ড, ব্যাংকের হাতে কিন্তু আর টাকা নাই, অপশনও নাই, কারণ ব্যবসায়ী টাকা একটা নিচ্ছে না। এখন আপনি দেখেন আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রাইভেট সেক্টরের গ্রোথ রেট গত বছর লাস্ট মে মাসে ইট ওয়াজ অনলি, এপ্রিল মাসে ইট ওয়াজ অনলি 4.7%-এ নেমে গেছে। এখন আমি যদি আর একটু আগে যাই তাহলে আপনি দেখবেন আমার 2018-19-এ আমার এই ক্রেডিট গ্রোথ কিন্তু ইট ওয়াজ ইভেন এ 16-17%। সেখান থেকে আমি কোথায় আসছি? ইটস নট এই গভর্নমেন্টের প্রবলেম না, কিন্তু এটা কিন্তু শুরু হয়েছে আরও আগের থেকে। এবং আমি যদি প্রাইভেট সেক্টর গ্রোথ দেখেন 25%-এর থেকে এটা নেমে 22.47 হয়ে গেছে। ক্যাপিটাল মেশিনারি ড্রপ করেছে কিন্তু 3% ফিনান্সিয়াল 25-26-এর এপ্রিল পর্যন্ত, এবং ভ্যালু ওয়াইজ ইট ইজ 1.5 বিলিয়ন। অথচ এই ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট 2018-19-এ হয়েছিল কিন্তু $5 বিলিয়ন। এখন দেখাচ্ছে যে আমরা ছোট করে যে 3% ড্রপ করছে, শুনতে কিন্তু 3%, কিন্তু আমি যখন 18-19-এর সাথে তুলনা করি এবং ভ্যালুতে, তখন কিন্তু দেখি যে নামতে নামতে আমি কিন্তু একদম নেমে গেছি, 1.5-এ আসছে। আজকে যদি র ম্যাটেরিয়াল দেখেন, এখনই হয়ে গেছে কিন্তু অলমোস্ট লাইক 12% র ম্যাটেরিয়াল ড্রপ করেছে। সো ওভারঅল এখান থেকে যদি আমি 6.5-এ যেতে চাই তাহলে আমার ইনভেস্টমেন্ট কত লাগবে? নাম্বার ওয়ান কোশ্চেন। আচ্ছা, এখন ইনভেস্টমেন্ট হচ্ছে না, এখন কথা হলো ইনভেস্টমেন্টটা কেন হচ্ছে না? এটা কি খালি ইন্টারেস্ট রেট ইজ দ্য অনলি? নো, ওয়ান অফ দ্য রিজন, বেসিক মেইন রিজন কিন্তু এনার্জি। আজকে দেখেন ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে ড্রপ করেছে, প্রাইভেট সেক্টরের গ্রোথ ড্রপ করেছে, স্পেশালি ম্যানুফ্যাকচারিং যদি আমি
বেশি এমফেসাইজ করি। আপনি দেখবেন কোভিড পিরিয়ডের পর থেকে যখন কারেন্সি ডিভ্যালু শুরু হলো, তখন থেকে আমাদের এনার্জি ক্রাইসিসও শুরু হলো। এনার্জি প্রাইস গভর্নমেন্ট কিন্তু কিনতে পারছিল না, এবং তাতে করে দেখা গেল যে এনার্জি প্রাইস 270% বাড়ানো হলো, কারেন্সি ডিভ্যালু করলো মোর দ্যান 32-34%, এবং তার মধ্যে এনার্জি সাপ্লাইও দিতে পারতেছিল। এবং এই সরকার এটাকে কিন্তু অন করেছে। ওরা তো এসে তো 2 মাসের মধ্যে বাজেটটা দিতে হলো, কিন্তু ওনাদের কিন্তু এটা অ্যানালিসিস করা উচিত ছিল যে কি করা উচিত, আসলে কীভাবে যেতে হবে। কারণ এনার্জি যদি না থাকে, আপনি ইভেন ব্যাংকও যদি এখন ইন্টারেস্ট রেট কমায় দেয়, তাও কিন্তু আর গ্রোথ হবে না। বিকজ ইঞ্জিনটা, ম্যানুফ্যাকচারিং সেক্টরের ইঞ্জিন কিন্তু এনার্জি। এখন এনার্জি নাই, এবং এনার্জি নাই, এদিকে আপনার ইন্টারেস্ট রেট হাই, এদিকে আপনার লজিস্টিক কস্ট হাই, এদিকে আপনার ওভারঅল আপনার স্যালারি বেড়ে গেছে, সব কিছু মিলে কস্ট অফ ডুইং বিজনেস ইজ বিকামিং ভেরি হাই। এখন দেখেন ম্যানুফ্যাকচারিং সেক্টরে দেখা গেছে যে গত 10 মাসে প্রোডাকশন ড্রপ করেছে। আমি কিন্তু আগের ফিগারগুলি বাদ দিলাম, আগের থেকে আর আসলাম না। আমি আগেই দেখা দিলাম আপনাকে ইম্পোর্ট, মানে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কত হয়েছিল 2017-18-19, আমি সেদিকে আর গেলাম না। আমি এখন রিসেন্টলি আসি 23-24 থেকে 25-26-এই আসি। আপনি দেখবেন যে আমার এখানে কি যেন বলছিলাম, যে এনার্জির কারণে এবং পোর্টের চার্জের কারণে দেখা যাচ্ছে যে প্রোডাকশন ড্রপ করেছে 35 থেকে 40% প্রোডাকশন ড্রপ করেছে, এবং আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে কিন্তু অলমোস্ট লাইক 35%। এখন কস্ট অফ প্রোডাকশন যদি আমার 35% বাড়ে, আমার প্রোডাকশন যদি 40% ড্রপ করে, তাহলে এই ইন্ডাস্ট্রিটা কিভাবে ভায়াবল হবে? ইন্ডাস্ট্রি কিন্তু ভায়াবল হচ্ছে না এখন আর। অন দ্য আদার হ্যান্ড, গভর্নমেন্টেরও কিন্তু এডিপি বাস্তবায়ন করতে পারছে না, বিকজ তার কাছে এনাফ রেভিনিউ নাই। এখন এবার রেভিনিউ না থাকাতে এডিপি বাস্তবায়ন না হওয়াতেই হচ্ছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে, ওদেরও কোনো চাহিদাও নাই। এদিকে ইনফ্লেশন, এদিকে গভর্নমেন্টও এক্সপেন্ডিচার করতে পারতেছে না, ডেভেলপমেন্ট করতে পারতেছে না, এদিকে মানুষের হাতে পয়সা নেই, এদিকে এনার্জিও নেই। সব কিছু মিলে এটা কিন্তু একটা মানে ডাইংয়ের দিকে চলে যাচ্ছে, এটা চোরাবালির মধ্যে পড়ে গেছে। এখন সরকারের উচিতটা কি? এখন ধরেন গভর্নমেন্ট এখন বলছে যে আমরা বন্ধ কারখানাকে 60,000 কোটি টাকা আমরা প্রণোদনা দিব, তার মধ্যে 20,000 কোটি টাকা হলো ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেগুলি গত 2 বছর থেকে 5 বছর। এখন আমার কথা হলো যে এটা যে এগুলি যে বন্ধ হয়ে গেল, এগুলিকে আপনি পাম্প কইরা কি উঠাইতে পারবেন, কতটুকু পারবেন? এবং এটা আপনি বললে তো হবে না, এটা ব্যাংকের কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে। ব্যাংকের সেই রেসপন্সিবিলিটি ক্যাপাসিটি আছে, এবং ওই অর্গানাইজেশনগুলি ফার্দার কোলাটেরাল দেওয়ার ক্যাপাসিটি আছে। কারণ ওটা যদি না থাকে, এই ব্যাংকগুলি কোত্থেকে আসবে? সেকেন্ড হলো, ও কেন সিক হয়ে গেল, এবং এখন কিন্তু আরো লাইনের মধ্যে যাচ্ছে, সিক হতে যাচ্ছে, বিকজ এখন আপনি এনার্জি দিতে পারতেছেন না। এখন এনার্জি না দিতে পারলে, প্রোডাকশন না হইলে, ওতে আপনি সিক হয়ে যাবে। ও টাকা দিয়ে কি করবে? হ্যাঁ, ও টাকা দিয়ে কি করবে? ওরা আপনি ইনসেন্টিভ দিয়ে কি করবে? ও তো ইন্টারেস্টেড না, ওর দরকার হলো এনার্জি এখন। আচ্ছা, সেকেন্ড হলো যে এনার্জির সাথে সাথে যে জিনিসটা আসতেছে, সেখানে ও যে বন্ধ হইল বা ও যে এনপিএল ওর যে হাই হয়ে গেল, কারণগুলো কি ছিল? আমি যদি দেখি গত 2 বছর, আমি তো পিছিয়ে যেতে চাচ্ছি না, 2 বছরে IMF কে খুশি করার জন্য আমি করছি কি, আমি ব্যাংকের ক্লাসিফিকেশন 6 মাসকে আমি 3 মাসে আনছি। আমি যখন, যেখানে আমার 6 মাস পর্যন্ত আমি যাইতে পারি ওভার ডিউ নিয়া, সেখানে যদি আমি এখন 3 মাসে আসি, তাহলে তো 3 মাসে তো আমি এমনি অনেকগুলি ফ্যাক্টরি আমি কিন্তু ক্রাইসিসে পড়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ও তো এসএস হয়ে যাচ্ছে তখন, তাই না? আগে ছিল 6 মাসে গেলে এসএস। আমার ইডিএফ আমি পাইতাম 270 ডেজ, এবং ইডিএফ এর লিমিট ছিল $7 বিলিয়ন। এখন সেই লিমিট কমায় আপনি $2.1 বিলিয়ন আনছেন। তার মানে এটা কি, অনেকে আর ইডিএফ এর ফ্যাসিলিটি নিতে পারছে না, এবং সেটা আবার আপনি নিয়ে আসছেন কতদিন? 180 দিন। তাহলে ইডিএফ এর যে ইন্টারেস্ট রেটস 8-9%, সেটা চলে যাচ্ছে এখন আবার আপনি 16-17%। আপনি কিন্তু এটা ধাম করে করছেন। তার মানে আমার যে ওয়ার্কিং ক্যাপিটালটা ছিল, সেই ওয়ার্কিং ক্যাপিটালটা আপনি হঠাৎ করে কমায় দিলেন, আমার এসএসটাকে কমায় দিলেন, আমাকে আবার এনার্জি দিচ্ছেন না, আবার একই টাইমে ইন্টারেস্ট 9 থেকে 16 করে নিয়ে আসছেন।
তাহলে এই কারণে যে ইন্ডাস্ট্রিগুলি আজকে এনপিএল হাই হয়ে গেল, তাদের তাদের সুরক্ষার জন্য আপনি কি উদ্যোগ নিলেন? এটা যদি আপনি উদ্যোগ না নেন এবং এই মানুষগুলিকে আপনি আনায়া ইনভেস্টমেন্ট করাইয়া তারপরে বলতেছেন তুই কেন দিতে পারতেছিস না, আগে বলছেন তোমার আমি 9% দেবো, তোমার আমি গ্যাস দিব, তোমার এই গ্যাসটা সবচেয়ে সস্তা সেটাও আমি দেবো, সব কিছু দিয়া ফাট করে কইলেন তোমার আমি গ্যাস দিতে পারবো না, না তোমার ইন্টারেস্ট 18% 16% বেশি দিতে পারবো না, না তোমার 6 মাসের সুযোগ দিব না, আমি তোমার 3 মাসের মধ্যে সব পেমেন্ট করতে হবে। আপনি যে এই কাজগুলি করলেন, আপনি কি একবারই কি ভাবছেন কাদের উপর করলেন? এরা কারা? এরা কি পাপ করছে ইন্ডাস্ট্রি কইরা? ওরা কি ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইনভেস্টমেন্ট করে কি পাপ করছে? এখন তো মনে হচ্ছে আসলে আমরা পাপ করছি, কারণ আমার সুরক্ষা নাই। কিন্তু এখন আমার সুরক্ষার জন্য গভর্নমেন্টের এখন পলিসিগুলি কি হওয়া উচিত? গভর্নমেন্ট কিন্তু আমার রিভিউ করা উচিত যে আসলে তো 6 মাসে 3 মাস করছে, আচ্ছা এটাকে কিভাবে আমরা 6 মাস নেই? আচ্ছা আসলে তো এনার্জির আমি এত প্রাইস বাড়াইছি, বাংলাদেশ আসলে ম্যানুফ্যাকচারিং সেক্টর কেন হয়েছিল? দেয়ার অনলি রিজন ইজ এনার্জি ওয়াজ দ্য চিপেস্ট এবং ইট ওয়াজ অ্যাবান্ডেন্ট ছিল। বাংলাদেশের কিন্তু যদি আপনি ওয়ার্কিং ক্লাস বলেন, উই আর নট চিপ, ওয়েজের দেখতে মনে হয় কম, আপনি যখন কম্পেয়ার করবেন উইথ দ্য প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি, আওয়ার এফিসিয়েন্সি ইজ 35% লেস দেন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আজকে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাব করেন আমাদের ম্যানেজমেন্ট লেভেলের, আমরা তো সবচেয়ে বেশি ইনএফিশিয়েন্ট, আমাদের প্রফেশনালিজম কিন্তু খুব একটা বেশি নাই। কিন্তু আজকে চায়নার সাথে যদি ইভেন বাংলাদেশে যে কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা ইভেন টেক্সটাইল ফ্যাক্টরি যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন যে টেক্সটাইল ফ্যাক্টরিটা আমি 1200 লোক দিয়ে চালাচ্ছি, চায়না কিন্তু সেই টেক্সটাইল ফ্যাক্টরিটা একই ক্যাপাসিটি একই জিনিস সে চালাচ্ছে কিন্তু মাত্র 400 বা 450 লোক দিয়া। তার মানে এটা কি? ওর এফিসিয়েন্সি, ওর স্কিল, ওর প্রফেশনালিজম আমার থেকে কত বেটার। আচ্ছা এখন যদি বলা হয় যে আপনারা কেন পারেন না, আরে ভাই এটা তো ব্যবসা, আমি ইন্ডাস্ট্রি করতে পারি, প্রফেশনাল ডেভেলপমেন্ট যদি আপনি আমার কাছে এক্সপেক্ট করেন, ওয়ার্কার স্কিলও যদি আপনি আমার থেকে এক্সপেক্ট করেন, এটা তো আনফেয়ার হবে। এখন কিন্তু সবাই তাই এক্সপেক্ট করে। কিন্তু এখন আমার কথা হলো যে আই ডোন্ট ওয়ান্ট টু গো ফর দ্যাট। আমি আসছি, আমি ইনভেস্টমেন্ট করছি, আমি ফাইসা গেছি, আপনি আমাকে এখন এনার্জিটা কিভাবে দিবেন, এনশিওর করবেন, সেটা আপনি আমাকে করেন। সেটা যদি আপনি আমাকে এখন না দেন, আপনি আমার এখন যতই বলে যে তোমাকে এই প্রণালী দেবো ওই প্রণালী দেবো, আসলে এটা কিন্তু মানে জাতির জন্য একটা দুর্ভাগ্য হয়ে যাবে। জি, আমরা আসলে যেটি আপনি বলছিলেন, আমরা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, আমরা 23,000 কোটি টাকা অলস পড়ে আছে এবং 550টি ছোট বড় বা আরো বেশি মাঝারি শিল্প বন্ধ হয়ে গেছে। আমি একটা জায়গায় একটু আপনার সাথে জানতে চাই, এই যে ঋণ খেলাপির যে শব্দটি খুবই অধিক প্রচলিত একটা শব্দ, ঋণ খেলাপি, এটা বাংলাদেশে বেশ প্রচলিত। ইচ্ছাকৃত ঋণ খেলাপি হচ্ছে কেন? সেই জায়গাটাকে আপনি একজন বড় উদ্যোক্তা হিসেবে কিভাবে দেখেন? দেখেন, এখানে ইচ্ছাকৃত কেউ হইতে চায় না বা হয় না। এখানে দুইটা ভাগ করে, একটা ভাগ হলো কেউ মানি লন্ডারিং করছে, এটাকে আপনি যাই না শুনেই করছে। বলেন না আপনি হলমার্ক যখন কেসটা ধরা পড়লো, এরপর আমরা কি উদ্যোগটা নিয়েছিলাম? কেউ কোনো উদ্যোগ দিচ্ছে? এবং হলমার্ক যা করছে, এখানে তো দেখা যায় তখন মন্ত্রী থেকে আরম্ভ করে ব্যাংকের সবাই, তখন কি বাংলাদেশ ব্যাংকের কাউকে অ্যারেস্ট করা হয়েছিল না সোনালী ব্যাংকের কাউকে প্রশ্নবোধক করা হয়েছিল? আজকে যদি সেটা করতেন, আগামী এটা কিন্তু কেউ আর এর সাহসটা করতো না। আজকে আপনি এস আলমকে দিচ্ছেন, আপনি অমুক, এটা আপনি যাই না শুনে দিচ্ছেন, আপনি সবাই জানি, আমরা তখন থেকে চিল্লাচ্ছি। সো ওদের সাথে ব্যবসায়ীকে তুলনা করেন না, আনেন না, কিন্তু সেটা হয়ে যাচ্ছে। সেকেন্ড না, আমি সেটাই বলতেছি, ওদেরকে আপনি সেপারেট করেন। আর যারা জেনুইন ব্যবসা, আপনি তো ট্র্যাক রেকর্ডে দেখতেছেন কে জেনুইন ব্যবসা করতেছে না করতেছে, আপনি সেপারেট করেন। এবং আপনি, আমি তো সেটাই বললাম যে আপনি চেঞ্জ করেন। আপনি দেখেন সিটি ব্যাংক, ফর সিটি গ্রুপ, 50 বছরের ইতিহাসে দে আর ডুইং এক্সট্রিমলি গুড। আপনি সরকার, আমাদেরই তো সরকার, আমাদের সরকার, সে যেই হোক, এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জেমি হোক, সরকার তো সেই সরকার আপনি বলছেন যে ইকোনমিক জোন করো, সেই এবং সেই ইকোনমিক জোনকে যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট সব আমি দিব, গ্যারান্টি দিলাম। আপনি সেটা, ওরা ইকোনমিক জোন করলো, আপনি এখন আর গ্যাস দিবেন না। এখন ও ইনভেস্টমেন্ট কইরা, এটা কার দোষ?
আজকে এই যে অর্গানাইজেশনটা আপনার 12,000 কোটি টাকা সে ইনভেস্টমেন্ট কইরা সে আজকে 4 বছর ধরে কিছুই পাচ্ছে না, অথচ তাকে কিন্তু ইন্টারেস্ট আনতে হচ্ছে, সুদ গুনতে হচ্ছে। এটা ওর ইন্ডেমনিটিটা কই? আপনি পাওয়ার সেক্টরে আইনা বসায় লোক দিয়া আপনি পাওয়ার সেক্টরে ইন্ডেমনিটি বন্ড পর্যন্ত দিয়ে দিচ্ছেন যে ওদের এগেনস্টে কেউ কিছু করতে পারবে না। আর আপনি একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যারা ইনভেস্টমেন্ট করতেছে, যেটা আপনার পলিসি ধইরা তার কোনো ইন্ডেমনিটি হবে না, এটা তো হইতে পারে না। আর ওর জন্য আপনি দেখেন তো কতজন সাফার করবে। দেখেন এই ইন্ডাস্ট্রি করার জন্য একটা বড় অর্গানাইজেশন যদি ক্ষতিগ্রস্ত হয়, ওর সাথে কিন্তু সমস্ত ছোট মাঝারি অনেকে কিন্তু চেইন কিন্তু শেষ হয়ে যাবে। আপনি এনার্জির প্রসঙ্গ যখন বলেছেন, সেটি কিন্তু আমরা আমদানি নির্ভরতার দিকে চলে যাচ্ছিলাম, যেটা আমরা সবসময় একটা কথা বলি। এবং আপনি সিটি গ্রুপের কথা বলছেন, মেঘনা গ্রুপের কথাও যদি বলি, আমরা সিটি গ্রুপ কিন্তু তারা নিজেরা কিন্তু গ্যাসের লাইন নিজের অর্থায়নী করে দিয়েছিল। 2022 সনে সেটা কমপ্লিট হয়েছিল। আপনি যেটা বললেন যে আপনি কমিটমেন্ট করিয়েছেন, আপনি তাকে ইপিজেড করিয়েছেন, ফ্যাক্টরি বানিয়েছেন। এই যে কুইক রেন্টাল নামে যেটি আপনি বললেন ইন্ডিমিনিটি দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ক্যাপাসিটির চাইতে বেশি কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবার কথা। আমরা যদি রূপপুর পারমাণবিক কেন্দ্র ধরি, সেই একই খরচ দিয়ে কিন্তু ভারতে 2টা পারমাণবিক কেন্দ্র তৈরি করা হয়েছে, অর্ধেক খরচ দিয়ে করা হয়েছে। সে অবস্থায় এই যে বিদ্যুৎ বা জ্বালানি নিরাপত্তার দায়টাকে নিয়ে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? এই সরকার মাত্র 4 মাস হয়েছে তারা দায়িত্ব গ্রহণ করেছে। দেখেন, এখানে আপনি একটা হলো যে একটা জিনিস ঘটে গেছে, কি ঘটাইছে? যেই ঘটাক আমরাই ঘটাইছি। আমরা কারা? আমরা এই দেশের মানুষ, আমরা তো দেখছি, তো আমরাই ভোট দিয়ে আনছি, আমরাই আবার এই জিনিসগুলি করছি, আমরাও আবার এই সরকার, আমরা সবার ক্ষেত্রে আমরাই কিন্তু রেসপন্সিবল ইন এ সেন্স। এখন কথাটা হলো যে পুরানো জিনিস ঘাইটা কিন্তু আমি যখন রেজাল্ট নিতে পারবো না, আমি এই সরকারের কাছে কি এক্সপেক্ট করব? আমি এই সরকারের কাছে এক্সপেক্ট করব পুরানো যেগুলি ঘটে গেছে সেটাকে অ্যারেস্ট করেন, সেটাকে ধরেন, মানে সেটাকে ব্লক করেন, আইনের আওতায় আনেন। হ্যাঁ, আইনের আওতায় একটা ব্লক করেন যে ঠিক আছে, এখানে আমার এই লসটা হয়েছে, আগামীতে আমার যাতে এই ধরনের জিনিস না হয় সেই ধরনের একটা ট্রান্সপারেন্ট একটা সিস্টেম বের করেন, যেখানে প্রতিটা জিনিস অ্যাকাউন্টেবল হবে জনগণের কাছে। এরাও গভর্নমেন্ট যাতে অ্যাকাউন্টেবল হয় এবং গভর্নমেন্ট যাতে ফিল করে যে দিস ইজ আওয়ার কমিটমেন্ট এবং আওয়ার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু তারা পারচেজ যে প্রসিডিওর সেটা সে মেনটেন করে সে জিনিসগুলি করুক। সেটা কি আমরা করতে পারবো? আজকে যখন আমি দেখি যে জুডিশিয়ারি রিফর্ম, যেটা আমার একটা বিরাট মানে স্বপ্ন ছিল যে এই সরকার সেটা করবে, সেটাও কিন্তু করলো না, তখন কিন্তু আমি থমকে যাই যে আদৌ কি রিফর্ম হবে? আজকে দেখেন আমার এডুকেশনটা শেষ, আমার এডুকেশন ইনস্টিটিউশন নাই। আজকে এখন পর্যন্ত আপনি ল এনফোর্সমেন্ট ইমপ্রুভমেন্ট আপনি করে আমাকে দেখাতে পারেন নাই। হ্যাঁ, এখনও কিন্তু বব কালচারটা রয়ে গেছে। এখনও আমি দেখতে পাচ্ছি যে ব্যুরোক্রেট আর নট ফাংশনিং। আপনি সে 13 বছর পুরানো রিটায়ার্ড লোককে আইনা আপনি আবার সিনিয়র সচিব করে রাখছেন। যখন এগুলি দেখি তখন কিন্তু প্রশ্ন আসে, আসলে কি আমরা চাচ্ছি? আসলে কি সরকার চাচ্ছে? সরকার যদি চায়, এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, মানুষ এসে সময়টা দিতে সবাই রাজি, বাট উই আর নট ডুইং ইট। আজকে আপনি আমাদের বলেন না, আপনি যে বলতেছেন যে এই যে প্রাইভেট সেক্টর বন্ধ কারখানায় আপনি যখন 20,000-30,000 কোটি টাকা দিবেন, আপনি যদি আশা করেন, এবং আপনি যদি আশা করেন 5 বছরের পুরনো ফ্যাক্টরি আবার রিভাইভ হবে, হ্যাঁ, এটা তো যে কোনো মানুষই কিন্তু বুঝতে পারবে যে অফ সামথিং ইজ রং, তাই না? কারণ ওই ফ্যাক্টরি আসলে 5 বছর পুরনো ফ্যাক্টরি আসলে রিভাইভ করা সম্ভব না। জি, আমরা একটা বিরতি যাবার আগে আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন ছোট্ট করে যদি উত্তর দেন। একই প্রশ্ন ঘুরে ঘুরে আপনাকে বলছে, দায়টা আসলে কিভাবে কার শুরু হয়েছে? নতুন সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা মেইন তো আমাদের এনার্জি, যেটা আমাদের জ্বালানি নিরাপত্তাটা, যেটা কিন্তু একটা ভঙ্গুর অবস্থার মধ্যেই কিন্তু আমরা বিগত সময় থেকে দেখেছি। আপনি বলছিলেন যে সেখানে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, কিন্তু ব্যবসায়ীরা আপনি ফ্যাক্টরি করিয়েছেন আপনার ওয়াদার কারণের জন্য, কিন্তু আপনি সেখানে কোনো কার্যক্রম করেনি। আমরা এই জ্বালানি নিরাপত্তার যে ফেইলারটা, আপনি বলছিলেন যে আমরা অতীতকে নিয়ে যদি না করি, অতীত থেকে তো আমরা অভিজ্ঞতা গ্রহণ করতে হবে। সেই ফেইলারটার দায় কি কোনো গোষ্ঠীকে
বা কারো কাছে কি জিম্মি দেওয়া হয়েছিল কিনা সেই সময়, যে কারণের জন্য আজকে জ্বালানি নিরাপত্তাটা ভেঙে পড়েছে এবং সরকারকে আজকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে? দেখেন, দিস আর ভেরি কমপ্লিকেটেড, মানে ডিফিকাল্ট আনসার। নাম্বার ওয়ান, যে ডেফিনেটলি যে সরকার যেটা করছে, দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, তাকে কিন্তু ওন করতে হবে, এবং এই ওনিংটা যে তাকে করতে হবে সেটার জন্য যে প্রপার প্রসিডিউর সেটা কিন্তু মেনটেন করতে হবে। এখনও তো শোনা যায় যে এই সরকারও আগের সরকারের লোকদের সাথে বসেই কিন্তু এই তেলের ব্যবসাগুলি করছে, এলএনজি এখনও আসতেছে। হ্যাঁ, তো এখন জিনিসটা কি আসলে আসলে কি আমরা কি চাচ্ছি? আমরা যদি এখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিজেকে আনতে চাই, তাহলে এখনই আমার এমন প্রসিডিউর হওয়া উচিত যেই প্রসিডিউরে উই ক্যান ফিল যে ইয়েস, এটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আছে, আমরা জবাব দেওয়ার মতন অবস্থায় আমরা আছি। আজকে দেখেন, আপনি এনার্জি কখনো বলতেছেন যে আমি ফার্টিলাইজার বন্ধ করে দিলাম, আমি এটা এখানে দিলাম, কখনো বলতেছেন যে ইন্ডাস্ট্রিতে দিচ্ছি, কখনো বলতেছেন যে না আমরা সেটা করতেছি না, আমরা ইন্ডাস্ট্রিকে দিচ্ছি। বাট আজও কিন্তু প্রশ্ন, কেউ এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি সেক্টরে কোনো লোকজন জানে না যে আসলে গ্যাসটা কি আছে, নাই, নাকি পাবে, নাকি পাবে না, কারণ সুস্পষ্ট আনসার কেউ দিচ্ছে না। জি, আপনি এলএনজি কথা বলছেন, আমরা এলএনজি নির্ভরতার দিকে কিন্তু চলে গিয়েছিলাম এবং সেটি বলা হচ্ছিল যে আমরা যে আমাদের নিজস্ব যে উত্তোলন, সেই উত্তোলনের দিকে আমরা না ঝুঁকে একটি চক্র সেটি আমরা গড়ে তুলবার যে কথা, সেটি কিন্তু আমরা বারবার সেটি কিন্তু আমরা দেখতে পাই। এখন জ্বালানি নিরাপত্তা না থাকলে বিনিয়োগ হবে না, বিনিয়োগ না থাকলে কর্মসংস্থান হবে না। বেসরকারি সেক্টর যারা রয়েছে তাদেরকে যদি কনফিডেন্সে আনা না যায়, তাহলে কিন্তু সরকারেরা কতটুকুই তারা তাদের ক্যাপাসিটি বা কতটুকুই তারা ব্যবসা বাণিজ্য বা ইন্ডাস্ট্রি পরিচালনা করবে। সরকারের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সিক হয়ে পড়ে আছে, এবং যেটি আমরা বারবার বলে থাকি যে সিক ইন্ডাস্ট্রিগুলোকে গভর্নমেন্টের সেগুলি বেসরকারি খাতে দিয়ে হলেও সরকার অন্তত পক্ষে দায় দানা থেকে মুক্ত হতে পারবে, সেই খরচ থেকে মুক্ত পাবে। আপনি এই যে বিনিয়োগ, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখবেন? আমি বারবার বলছিলাম যে এই যে ইন্ডেমিনিটি দেওয়া হয়েছে জ্বালানির ক্ষেত্রে, এই এবং জ্বালানি নিরাপত্তার যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি, এই জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন এবং এই দায়টা কীভাবে দেখছেন? নিশ্চয়ই, তার আগে আমি একটু পারভেজ ভাইয়ের একটা কথা একটু আসতে চাই। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কথা যদি আমরা বলি, তৈরি পোশাক খাতে বলা হয় যে প্রায় 41 লাখ শ্রমিক ভাই বোনেরা আমাদের কাজ করে। এই 41 লাখ পোশাক শ্রমিককে সেটি হয়তো চীনের বিচারে বা ভিয়েতনামের বিচারে তারা হয়তো খানিকটা অদক্ষ, কিন্তু একেবারেই নতুন একজন মানে কিছুই না জানা মানুষের সাথে যদি তুলনা করি, বা যতটুকু দক্ষতা, এই দক্ষতাটা আসলে কারা দিল, কোথায় থেকে আসলো, সরকারের কোন ইনস্টিটিউট, কোন স্কুল, কোন বিশ্ববিদ্যালয়, কোন প্রশিক্ষণ কেন্দ্র, কারা, মানে কোথা থেকে তারা এই প্রশিক্ষণটা নিল? নিশ্চয়ই এই 41 লাখ শ্রমিক ভাই বোন যারা এই শিল্পটাকে ধরে রেখেছেন, এবং আমাদের রপ্তানির 86% যাদের হাত ধরে আসে, সেই পুরো প্রশিক্ষণের জায়গাটা কিন্তু প্রাইভেট সেক্টর করেছে। এখন আসেন আরেকটা বিষয় একটু জানতে চাই, মানে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের অর্থনীতির কথা যদি আমরা বলি, যে আমরা প্রাইভেট সেক্টরের উপর নির্ভরশীল, তাই না? কিন্তু আপনি এইবারের বাজেটটা যদি দেখেন, সেখানে একেবারে 7ম অধ্যায়ে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, এবং এই কথাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো আমরা স্বর্গে বসবাস করতাম। মানে বাণিজ্যের ক্ষেত্রে বিষয়টা স্বর্গের মতোই হতো। মাত্র তো ঘোষণা করলো, বাস্তবায়নের সময় তো দিতে হবে। হ্যাঁ, সেই সময়টা আমরা দিতে চাই। কিন্তু দেখুন, অর্থনীতির দুটো পার্ট, একটা হচ্ছে আপনার বাজেট নীতি, যেখানে কর কাঠামো সহ নীতি কাঠামো থাকবে, আর একটা হচ্ছে মুদ্রানীতি। এই দুটো কিন্তু সাংঘর্ষিক। আপনি আপনার বাজেট নীতিতে বলছেন আমি ব্যবসাকে আবার ট্র্যাকে আনতে চাই। কোন জায়গা থেকে? একেবারে যে গাড়িটা আপনার থেমে গেছে, যে ট্রেনটা শুধু থেমে গেছে বললে হবে না, এটা লাইনচ্যুত হয়ে গেছে, যেটা মুখ থুবড়ে পড়ে আছে, সেটিকে আপনি ট্র্যাকে আনতে চান। এবং শুধু ট্র্যাকেই আনতে চান তা নয়, আপনি এটাকে 100 কিলোমিটার গতিতে ফেরাতে চান। খুবই ভালো কথা।
আপনি বাজেট নীতি দিয়ে সেটাকে কিভাবে ক্রেন দিয়ে আবার ট্র্যাকে উঠাবেন সেই পরিকল্পনা দিয়েছেন, কিন্তু সেটার ফুয়েলটা কি? মুদ্রানীতি থেকেই আসার কথা। মুদ্রানীতিতে যদি দেখেন, যেটি পারভেজ ভাইও বলছিলেন, যে আপনি টার্গেটই দিয়ে দিয়েছেন 6% বা তার আশপাশে। একেবারে সংখ্যাটা যদি বলি, মুদ্রানীতিতে 6.8% ঋণ প্রবাহ বলছেন। আপনার অর্থনীতি বলছেন যে প্রাইভেট সেক্টর লেড, প্রাইভেট সেক্টরকেই এখানে বড় ভূমিকা রাখতে হবে, কারণ আপনার রাজস্ব আয়ের যে 6,04,000 কোটি টাকার যে এনবিআর এর টার্গেটটি ধরেছেন, সেটা আসলে কোথা থেকে আসে? সেটা তো মূলত প্রাইভেট সেক্টরে। আপনি আমরা যে কর দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, সব কিছুর সাথেই তো আসলে প্রাইভেট সেক্টর রিলেটেড। তাহলে আপনার অর্থনীতিকে যদি ধরি যে এই গতি আনার ক্ষেত্রে 80% যদি ভূমিকা থাকে প্রাইভেট সেক্টরের, সেই প্রাইভেট সেক্টরকে আপনি গতির টার্গেট দিচ্ছেন কত? 6.8 ঋণ প্রবাহের জায়গা থেকে যদি ধরি। এখন আপনি যাকে দিয়ে ইনকাম করতে চান, তাকে যদি আপনি ইনকাম করার সুযোগটা না দেন, সেই পলিসি দিয়ে আপনার যে গোল, সেই গোল আসলে কতটুকু অর্জন হবে এটা বলা মুশকিল। এটা অনেক এখন এই যে বিশ্বকাপ ফুটবল চলছে, সেই বিচারে যদি বলি যে আপনি বলছেন গোল করতে হবে, কিন্তু আপনার প্লেয়ারগুলোকে আপনি পিছন থেকে দড়ি দিয়ে টেনে ধরতেছেন। আমাদের বাজেট পলিসি এবং মুদ্রানীতিকে যদি আপনি দেখেন, এইটা একটা আরেকটার সাথে এরকম সাংঘর্ষিক। আরেকটা হচ্ছে আপনাকে আরেকটু দেখতে হবে, আপনি বলছেন আপনার জিডিপির সাইজ $450 বিলিয়ন বা তার আশপাশে কোথাও, সেইটাকে ধরে আপনি 6.5% হারে কি প্রবৃদ্ধি অর্জন করতে চান। তাহলে যেখানে আপনার সুদের হার, নীতি সুদ হারই 10%, তার সাথে যদি 3% স্প্রেড ধরি, 3 থেকে 4%, মানে 14% সুদ আপনাকে দিতেই হচ্ছে। তার সাথে যেটি আছে সেটা হচ্ছে সার্ভিস চার্জ, নানান রকম ফি মিলে এটা 15-17%। আমি খুব যুক্তির খাতিরে ধরলাম যে না, এটা 14%ই। এখন 14% ইন্টারেস্ট দিয়ে আপনার পুরো ইকোসিস্টেমে যারা ব্যবসা করছে, এই পারভেজ ভাই কিছুক্ষণ আগে অনেকগুলো সংকটের কথা বলছিলেন, এত সংকটের পরেও তো একটা বড় ব্যবসায়িক গ্রুপ ব্যবসা করছে, তাদের মানি ফ্লো আছে, তারা এখনো টিকে আছে। একটা বড় অংশই কিন্তু এখনো ঋণ খেলাপি হয়নি, তারা কিন্তু খেলাপির দ্বার প্রান্তে আছে অথবা ফাইট করছে। এখন আপনি তাদের জন্য গেমটা ঠিক করলেন, ইউ হ্যাভ টু পে 14%। আর যারা এই খেলা থেকে হারিয়ে গেছে, যারা সহসাই ফিরে এসে সেই আগের রিদমে খেলতে পারবে না, তাদেরকে আপনি বলছেন তোমার জন্য ঋণের সুদের হার 7%। এখন যে প্লেয়ারটা আপনার ফিট, যে এখনো দৌড়াচ্ছে, আপনার যে গাড়িটা এখনো সচল, সেই গাড়িটাতে আপনি এনার্জি দিচ্ছেন না। যে গাড়িটা আপনার বসে গেছে, যার হয়তো চাকাটা পাংচার হয়ে গেছে, যার ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে, যার বিয়ারিংয়ে জং ধরে গেছে, তাকে আপনি বেশি করে মোবিল দিচ্ছেন। সেইটা আসলে ওই যে আপনার যে লক্ষ্য, আপনি অর্থনীতিকে এগিয়ে নিতে চান, সেটার সাথে কতটুকু সাংঘর্ষিক। আর আরেকটা হিসাব একটু মিলিয়ে দিতে চাই, একটা ছোট বাণিজ্যিক বিরতি, যেহেতু নিশ্চয়ই আপনি টেলিভিশনে কাজ করেন, বাণিজ্যিক বিরতি খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা স্পানে আমরা খুব সদয় আমাদের প্রতি যে তারা দীর্ঘকাল ধরে আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করছেন। প্রিয় দর্শক, আমরা স্পানির সুবিধার্থে স্পানিকে আমরা অত্যন্ত মর্যাদাশীল জায়গায় রাখি। স্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা বাণিজ্যিক বিরতি নিচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত মুগ্ধকর আলোচক মিস্টার চৌধুরী, পারভেজ ভাই এবং আমাদের স্নেহের মোস্তফা মাহবুব ভাইকে নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আমরা যে আলোচনাটি করছিলাম, প্রণোদনা তহবিল অর্থনীতি কতখানি গতি ফেরাবে, সেই আলোচনায় আবারও প্রথম বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। স্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা ফিরে এসেছি। প্রণোদনা তহবিল অর্থনীতিতে কতটা গতি ফেরাবে সেটা নিয়ে কথা বলছিলাম, এবং সেই কথার মধ্যেই আমি একটু থামিয়ে মোস্তফা মাহবুব সাংবাদিক, তাকে আমি বিরতির ভিতরে চলে গিয়েছিলাম। একটা বিষয় বলি, আমরা এনার্জি কথা বারবার বলবার চেষ্টা করি। পারভেজ ভাই কিন্তু অনেক দুঃখের কথা বললেন এবং অনেক বিশ্লেষণও তিনি করলেন। আসলে প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করা না গেলে আসলে অর্থনীতির গতি কতখানি ফিরবে সেটি কিন্তু সকলেরই জানা। কিন্তু যে বিদ্যুৎ কেন্দ্রগুলো
প্রায় 60-66% কেন্দ্র কিন্তু বন্ধ হয়ে রয়েছে। ক্যাপাসিটি চার্জ এখন প্রদান করা হচ্ছে, আমদানি নির্ভর জ্বালানির দিকে চলে গিয়েছি আমরা। দেশের মধ্যে আমাদের কোনো গ্যাস উত্তোলন বা নিজস্ব কোনো নজর ছিল না। আমরা আমাদের যে রিফাইনারি রয়েছে তার ক্যাপাসিটিও কিন্তু একেবারেই কম, 7-8-10 দিনের ক্যাপাসিটি। সেই সব মিলিয়ে আমরা যদি বলবার চেষ্টা করি যে এই সরকার যে বাজেটটি দিয়েছে তারা 4 মাস হলো 5 মাসের সরকার, নবজাতক শিশুর মতো সরকার। তো আমরা অতীত বিশ্লেষণটাকে যদি করতে চাই, আমরা মেগা প্রকল্পের নামে উন্নয়নের ফানুস সরিয়ে আমরা বড় বড় প্রকল্পগুলো করেছি। আমরা পদ্মা রেল সেতুর কথা যদি বলি, আমরা যদি কর্ণফুলী টানেলের কথা বলি, কী ভাইবেল হয়েছে, পায়রা বন্দর কী ভাইবেল হয়েছে, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? নিশ্চয়ই, আমি ঠিক বিরতিতে আগে যে জায়গাটিতে শেষ করেছিলাম সেখানে একটু বলে আপনার এই প্রশ্নের উত্তরে আসতে চাই। সেটি হচ্ছে আমাদের জিডিপি যদি বলি, আমাদের মোট যে দেশের সম্পদ, সহজ কথায় যদি দর্শকদের জন্য বলি, সেটির আকার কত? প্রায় $450 বিলিয়ন। এবং সেটিকে আমরা আগামী অর্থ বছরে 6.5% হারে এটিকে আরও বাড়াতে চাই। এবং আমাদের মূল লক্ষ্যকে আমরা আমাদের এই থমকে থাকা অর্থনীতিতে গতি আনতে চাই। এইটি যদি আমাদের মূল লক্ষ্য হয় এবং এই যে টাকার অঙ্কটা যদি এই অঙ্কটা যদি এই বাস্তবতা হয়, সেক্ষেত্রে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনাটা শুরু করেছিলেন, 60,000 কোটি টাকার প্রণোদনা, এবং সেখানে 20,000 কোটি টাকা শিল্প খাতে, গ্রামীণ কৃষি খাতে 10,000 কোটি, ক্ষুদ্র মাঝারি খাতে 4,000 কোটি এবং আরও অন্যান্য মিলিয়ে সেটি আসলে ঠিক কতটুকু টাকা? খুবই 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 একেবারেই বড় কোনো অঙ্কের টাকা নয়। তার মানে হচ্ছে আমি যদি এই অভীষ্ট লক্ষ্যে যেতে চাই যে আমার অর্থনীতিকে চাঙা করতে হবে, আমার কর্মসংস্থান করতে হবে, কেমন কর্মসংস্থান? শোভন কর্মসংস্থান করতে হবে, শিক্ষিত জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান করতে হবে, এবং আমার যে স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত জনগোষ্ঠী আছে তাদেরকে দক্ষ করতে হবে। সেই লক্ষ্যগুলো যদি অর্জন করতে চাই, তাহলে এখন সরকার একেবারে খুব বিক্ষিপ্তভাবে যে উদ্যোগগুলো নিচ্ছে সেটি দিয়ে আসলে ফলাফল আসবে না। আর দ্বিতীয়ত, আপনি যে কথাটি বলছিলেন, গ্যাস বিদ্যুতের সংকট আমাদের আছে, আমাদের অতীতে আমরা দেখেছি নানান রকম লুটপাট হয়েছে, সেই জবাবদিহিতার জায়গাগুলো আসলে খুব একটা স্বচ্ছতা আসেনি, যেটি পারভেজ ভাইও বলেছেন। মূল কথা হচ্ছে, আমার কাছে কেন যেন মনে হয় যে আপনার কথাতেও আপনি বললেন যে সরকারের খুব বেশি সময় হয়নি এই সমস্ত কিছু ঠিক করার জন্য, যে জবাবদিহিতা বা কাঠগড়ায় দাঁড় করানো, সেই সময়টা আসলেও হয়নি। কিন্তু আমার কাছে কেন যেন আমি এটা ফিল করি, আমার সাংবাদিকতা আর পেশার মধ্যে কাজ করতে গিয়ে সরকার মনে হয় এই চাপটা নিয়ে ফেলেছে। আমরা যখনই কোনো একটা জায়গায় সমালোচনা করছি, আমরা যখনই সরকারের কোনো একটা পদক্ষেপকে প্রশ্নের মুখোমুখি করছি, তখন কেন যেন বিষয়টা এরকম মনে হয়, আমি ফিল করি এটা, যে সরকার একটা চাপ, মানে সরকারের সমালোচনা করার যে চাপ, সেই চাপটি মনে হয় সরকার নিয়ে নিচ্ছে। এটি আসলে নেওয়া যাবে না। কারণ আপনি যে পরিস্থিতিতে ক্ষমতায় এসেছেন, সরকার যে পরিস্থিতিতে, যে অবস্থায় আসলে ক্ষমতাটা নিয়েছে, এই বাস্তবতাটা তাকে সার্বক্ষণিক মনে রাখতে হবে। এবং যারা সমালোচনা করছেন, যারা আপনার ত্রুটিগুলোকে, পদক্ষেপগুলোকে, পারভেজ ভাই কিছুক্ষণ আগে সুন্দর বলছিলেন যে কতকগুলো সাংঘর্ষিক নীতি, এই কথাগুলোকে আসলে আমলে নিতে হবে। এই কথাগুলো আপনাকে বা আপনার সরকারকে হেয় করার জন্য নয়, এই মানসিকতাটা আগে নিতে হবে। কিন্তু কেন যেন মনে হয়, কিন্তু এই যে বারবার জানবার চেষ্টা করছি, যে ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে এস আলমের কথা বলেছেন, হলমার্কের কথা বলেছেন, আমি যদি পি.কে হালদারের কথাও বলি, সেই লুটপাটের কাহিনী তো আমরা সবাই খুব ভালো করেই জানি। এবং যেটা বলেছেন, বাংলাদেশ ব্যাংক কোমর সোজা করে কিন্তু কখনো দাঁড়া হতে পারেনি। তো ওই অবস্থা যদি আমরা ওই জায়গাটাকে, যে অতীত থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, তাহলে অতীতের যে ত্রুটিগুলো, সেগুলি নিয়ে কোনো বিশ্লেষণ করা যায় কিনা? না, আমি সেই বিষয়টি বলছি। এখন কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, মানে এই সময়ে, সমসাময়িক সময়, এখন কি আসলে লোন কারসাজি হচ্ছে না? কেউ কি সেটি খুব মানে দাবির সঙ্গে বলতে পারবে যে এখন কোনো পেপার লোন হচ্ছে না? এখন এই মুহূর্তে দৃশ্যমানভাবে কি এরকম কোনো, এখন এই মুহূর্তে কোনো অর্থ পাচার হচ্ছে না, এটা কি কেউ দাবির সঙ্গে বলতে পারবে? অর্থ পাচার তো আসলে এমন একটা প্রক্রিয়া, এটা আসলে সবসময় বড় করে হোক,
ছোট করে হোক, সেটি কিন্তু একটা শ্রেণী বা একটা গোষ্ঠী করতেই থাকে। যখন কেউ তার অর্থকে এখানে নিরাপদ মনে না করবে, সে কিন্তু নিয়ে নিচ্ছে। কিন্তু অর্থ পাচারের যে পরিসংখ্যান, যেটা বিগত আমলে হাজার হাজার কোটি কোটি টাকা হয়েছে, সেই জায়গা থেকে তো কিছুটা হলেও হচ্ছে আমরা আমাদের রিজার্ভের পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি। আমরা আশা করি যে আমাদের কর্মসংস্থান এবং বিনিয়োগটা হয়তো বাড়বে। আমি কিন্তু ওই জায়গাটা একটু অ্যাড্রেস করবার জন্য অনুরোধ করছি। না, নিশ্চয়ই, মানে ওই কথাটাই আমি বলছিলাম যে সরকারকে তো তার যে আমরা বলি যে ইনস্টিটিউশনাল কাঠামো, যেটি পারভেজ ভাইও তার বক্তব্যে বলেছেন যে আমরা একটা স্বাধীন জুডিশিয়াল সার্ভিস দেখতে চেয়েছি, এটি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা চাই যে সরকারের বা এই রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের যে দায়িত্ব সেটি খুব দৃঢ়তার সাথে পালন করবে। সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে সক্ষমতা বা তাদেরকে তাদের যে রোলে অ্যাক্ট করার যে জায়গা, সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টাগুলো, সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যেমন ধরেন এই যে এখন আমি যদি ব্যাংকের কথাই আসি, গভর্নর সাহেব বলেছেন যে 5 লক্ষ কোটি টাকা সেটি হঠাৎ করে নাই হয়ে গেছে, এটা পুরো ব্যাংক সিস্টেম থেকে হাওয়া হয়ে গেছে। সব সময় এস আলমের কথা আসে। এস আলম শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকার বেশি নিয়ে গেছে। মিস্টার এস আলম একজন ব্যক্তি, তিনি নিজে একাই কি 80,000 কোটি টাকা নিয়ে গেলেন? এই 80,000 কোটি টাকা যখন গেলেন, এর সাথে মানে আপনি একটা লোনের সিস্টেম যদি দেখেন, সেটি নিচ থেকে একটা ফাইল প্রসেসিং হয়ে পেপার লোন হলেও একটা ফাইল তো প্রসেস হয়ে এসেছে। এখানে তো কতগুলো গেটওয়ে ছিল, সেন্ট্রাল ব্যাংক ছিল, কেন্দ্রীয় ব্যাংকের যে কর্মকর্তারা তখন সেখানে ছিলেন। এই যে প্রত্যেকটা গেটওয়ে, আমরা কি সেই দায়িত্বে কারা ছিলেন, ক্ষমতায় কারা ছিলেন তখন, যখন এই সময়কার কথা বলছেন? এইটি তো বলা হচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের কথাই বলা হচ্ছে। এখন এই যে বিষয় হচ্ছে, সরকার আসবে, বিভিন্ন দল মত, আমরা সুশীলদেরও সরকার দেখেছি। এখন সরকারে যেই আসুক, আমরা তো বলছি যে আমাদের কাঠামোগত সংস্কারটা এমনভাবে হওয়া উচিত, যেই সরকারে আসুক না কেন তার ওই জবাবদিহিতার জায়গাটা যাতে নিশ্চিত হয়। সেই নিশ্চিতের জায়গাটা আমি একটা বিরতিতে যাবার আগে আবার একটু পারভেজ ভাইকে আসতে চাই। আমি আগেই বলেছি আমাদের প্রধান আলোচক আজকে পারভেজ ভাই, এবং তার কাছ থেকে শুনতে চাই, দর্শকরাও শুনতে চাই তার কাছ থেকে। এবং মানে সত্যি কথা করা হলেও ভালো, এটা সবসময় আমাদের মুরব্বীরা বলতো। হয়তো কঠিন শোনা যেতে পারে, কিন্তু আপনি সত্যি কথা বলবার যে চেষ্টা করছেন। কিন্তু একটা জায়গায় যদি আমরা আসবার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমি খানিক আগে বলছিলাম যে উন্নয়নের ফানুস উড়িয়ে যখন এই মেগা প্রকল্পগুলো করা হয়েছে, এবং আমরা যদি পদ্মা রেল সেতুর কথা ধরি যেটা বলছিলাম, এবং আমরা যদি কর্ণফুলী টানেলের কথা বলি, যদি আনোয়ারা এখন যদিও চীনের সাথে একটা হয়তো বা সমঝোতা হচ্ছে, সেই উন্নয়নের ফানুস উড়িয়ে যে লুটপাট তন্ত্র যেটা করা হয়েছিল, সেই জায়গাটাকে আপনি একজন উদ্যোক্তা হিসেবে কীভাবে দেখেন? ডেফিনেটলি যে কোনো জিনিস ওয়েস্টেজ যদি হয় জনগণের টাকা, আমার টাকা, আপনার টাকা, এটা কেউই কিন্তু পছন্দ করবে না। এবং সেটা বিচার হোক, সেটা সবারই কিন্তু expectation. It has to be come under the law. তাদেরকে আনা উচিত, তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আমার কি এখন সেই সময়টা আছে? আমি সেটা কিন্তু চলবে, এবং এটার সাথে সাথে বর্তমান যেটা আছে সেটা কিন্তু ধারাবাহিকতা আমাকে কিন্তু প্রমাণ করবে যে ভবিষ্যতে জিনিসগুলি হবে না। এখন সেটার জন্য কি কি জিনিস ইম্পর্টেন্ট? নাম্বার 1, যেটা আমি বারবার বলতেছিলাম, সেটা হলো যে রিফর্ম দরকার। ইনস্টিটিউশন, প্রত্যেকটা ইনস্টিটিউশন আসলে ক্ষতিগ্রস্ত। আমরা যদি বলি, আমি তো বললাম জুডিশিয়ারি থেকে আরম্ভ করে এডুকেশন বলেন, ব্যুরোক্রেসি বলেন, সব ইনস্টিটিউশন কিন্তু আর্থিক খাত বলি, ইজ নট, আর্থিক খাত বলেন, সব কিন্তু আসলে ইনস্টিটিউশনের মতন নাই। এগুলি রিফর্ম হওয়া উচিত, এটা এবং এটাকে ফাংশনেবল হওয়া উচিত। আজকে দেখেন এনবিআর, আমরা এনবিআর নিয়েও কিন্তু কত কথা বললাম, এনবিআরের উদ্যোগও নিলাম আমরা সবাই, এবং এটা দুইটা ভাগ হওয়া উচিত। এক্সিকিউশন এক, পলিসি এক, আবার এক্সিকিউশন আবার আরেক গ্রুপ হওয়া উচিত। কিন্তু এটা যে করার জন্য যে স্টেক হোল্ডারকে নিয়ে বসে এটা একটা প্রপার, মানে ইভেন এনবিআরের লোকদেরকেও কনফিডেন্সে নিয়ে তারপরে করা উচিত, সেটাও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করলো না কিন্তু। এবং ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আমাদের অনেক কিছু পিছিয়ে দিয়েছে, কিন্তু ক্ষতি করে দিয়ে গেছে। হ্যাঁ, এখন ওটা নিয়ে যদি আমি মাথা ঘামাই কোনো লাভ নাই। বাট উই নো ইট
এই সরকার জানে সেটা, সুতরাং এই সরকার এখন এটা ইমিডিয়েটলি যাতে এটা রিফর্মটা হয় সেই উদ্যোগটা কিন্তু নেওয়া উচিত। আমরা জানি ব্যুরোক্রেসি ইজ নট ফাংশনিং, আমরা এটাকে কিন্তু ফাংশনিং করা উচিত, জুডিশিয়ারি ফাংশনিং করা উচিত, আমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল সেক্টর সেটাও কিন্তু রিফর্ম হওয়া উচিত, সেখানেও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আসা উচিত। আজকে যদি বাংলাদেশ ব্যাংক বলেন বা শিডিউল ব্যাংকগুলির কথাই যদি বলেন, হ্যাঁ, ওরা যদি সবাই অ্যাকাউন্টেবল হইতো এবং তাহলে কিন্তু এই আজকের থেকে আর কোনোটা ফার্দার হবে না, কিন্তু ড্যামেজ হবে না, কিন্তু আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এখনও কিন্তু বাংলাদেশ ব্যাংক আন্ডার ফাইন্যান্স মিনিস্ট্রি এবং ওখান থেকে কিন্তু ব্যাংকিং সেক্টর পরিচালনা হয়। কেন বাংলাদেশ ব্যাংক কি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না? সেটা তো ইন্ডিপেন্ডেন্ট আগে ছিল তো, এবং সেটা কিন্তু ওইভাবে কিন্তু ফাংশন হওয়া উচিত, এবং সেটা কিন্তু ওইভাবে যদি চলে তাহলে ভালো হবে। এখন দেখেন এই জিনিসগুলি আপনি আমি সবাই কিন্তু বুঝে, সরকারও কিন্তু বুঝে। এখন কোন জায়গায় গিয়ে জানি আবার থেমে যায়, মানে কি এটা আমি কন্ট্রোল করবো, যদি এই জিনিস হয় আমি বা আমার, হ্যাঁ, আমার সরকার এবং ওয়ান ম্যান, দেন ইট উইল বি এ ডিফিকাল্ট। এবং আমাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে। আসলে ডেমোক্রেটাইজেশন বলে বারবার আমাদের অর্থমন্ত্রী বলে আসছেন, বাট এটা কি বলে হলো ডেমোক্রেটাইজেশন, যে ইনস্টিটিউশনগুলি ইন্ডিপেন্ডেন্ট হবে, তার মতন তাকে কিন্তু ওয়ার্ক করতে দিতে হবে। এটা কিন্তু নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন আজকে আমাদের দেশে এনবিআর কালেকশন কমন সবাই কিন্তু এটা বুঝতেছি 6.7%। আজকে এটা পেছনে কারণটা কি? আজকে নেট বাড়ানো যাচ্ছে না। নেট কেন বাড়ানো যাচ্ছে না? এবং ওই যে একই এটা রিফর্ম হয় নাই বলে, হ্যাঁ, ব্যুরোক্রেটটা এটা চালাচ্ছে বলেই কিন্তু এই জিনিসটা প্রবলেমটা হয়েছে। ট্যাক্স ডিপার্টমেন্ট সেপারেট হোক, ইয়ার ডিপার্টমেন্ট সেপারেট, কালেকশন বললাম, তাহলে কিন্তু দেখা যেত ওরা নেট বাড়ানোর জন্য চেষ্টা করতো। ইন্ডিয়ার মতন দেশে দেখা যাচ্ছে যে ছোট ছোট ব্যবসায়ী বা প্রফেশনাল ওদেরকে এত কমপ্লিকেটেড ফর্ম দেয় না, ওদের কিন্তু বলে দেয় ভাই তোমার ইনকাম যদি 30 লাখ টাকা হয় তুমি 3,000 টাকা দিয়ে দিও, দিয়ে তুমি আবার রিসিপ্ট দাও। আজকে যদি এটা করে দেখবেন আপনি কিন্তু সবাই কিন্তু ট্যাক্স দিচ্ছে, আর একবার যখন সবাই ট্যাক্স দেওয়া অভ্যস্ত হয়ে যাবে সবাই কিন্তু তার রেসপেক্ট নিয়ে চলতে চায়। কিন্তু এখন কিন্তু ওই আমাদের মতন লোক না কিন্তু এরা, এই যে এই ইয়াং জেনারেশন, ওদের কিন্তু নিজেদের রেসপেক্ট সেলফ রেসপেক্ট অনেক বেশি, কিন্তু ওরা দিতে চায়। তো আজকে যদি ওদেরকে এইভাবে যদি আপনি আনতেন তাহলে দেখতেন যে নেট বেড়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। আপনি কিন্তু সেদিকে যেতে চাচ্ছেন না। আপনি কি চাচ্ছেন? আপনি কষ্ট করতে চাচ্ছেন না, বা আপনি কোনো ইচ্ছা করে আপনি কমপ্লিকেটেড করে রাখতে চাচ্ছেন যাতে করে আপনার ইন্ডিভিজুয়াল বেনিফিটটা নিতে পারে। এখন এই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাড্রেস করা উচিত। আপনি দেখেন এখন জিও পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে, কিন্তু এখন যে যে দেশ আছে ট্রাম্পের সেই ট্যারিফের কারণে কি হয়েছে, ইন্ডিভিজুয়ালি কান্ট্রি টু কান্ট্রি সবাই নেগোশিয়েট করছে। ইন্ডিয়া ইউকের সাথে করছে, ইন্ডিয়া ইউরোপের সাথে করতেছে, ভিয়েতনাম সাথে করতেছে, তাই না? এখন আমাদেরকে কিন্তু এখন এই জায়গাগুলি কিন্তু মাথায় নিতে হবে। আমরা আমেরিকার সাথে করছি, উইচ ইজ এ ভেরি এক্সপেন্সিভ, ইট উইল বি ভেরি এক্সপেন্সিভ ফর আস। এখন আমাদেরকে ওদিকে চিন্তা করতে হবে যে আমরা এখন বাঁচবো কেমনে। আবার এলডিসি গ্রাজুয়েশনের দিকে আমরা চলে যাওয়ার কথা। হ্যাঁ, আমার ডোমেস্টিক ক্যাপাসিটি বাড়াইতে হবে। এখন দেখেন আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলির সক্ষমতা যদি না বাড়ে, ইম্পোর্ট সার্ভিস ইন্ডাস্ট্রিগুলি যদি না হয়, তাহলে আমি কিন্তু বিপদে পড়বো। আমি এত ডলার কোথা থেকে পাবো? আমি কি ইম্পোর্ট বেস কান্ট্রি হবো এতগুলো মানুষ নিয়ে? ইটস ইম্পসিবল। আবার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলিতে যদি এখন সক্ষমতা বাড়াইতে হয় তাহলে কি করতে হবে? আপনি দেখেন এলডিসি গ্রাজুয়েশন হওয়ার সাথে সাথে ট্যারিফ কিন্তু কমে যাবে। ট্যারিফ কমা মানেই হলো ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি থ্রেটে পড়বে, কারণ ও কিন্তু এখনো বাঁচতেছে ট্যারিফ হাই বইলা। আর এলডিসি গ্রাজুয়েট হলে কিন্তু তাকে কোনো চয়েস নাই। আমি যখন এফটিএ করবো, পিটিএ করবো, সবাই কিন্তু ট্যারিফের আগেই সবার আগে ট্যারিফ হাত দিবে। ইভেন আমাদের দেশে তো আমাদের ইকোনমিস্টরা বলতেছে, জাহিদি সাত্তার বলে আসছে যে আমাদের এভারেজ ট্যাক্স রেট ইজ ভেরি ভেরি হাই। হ্যাঁ, তাহলে এখন যে আপনি যেগুলি কমাবেন, কমাইলে তা ওর ইনকামটা করতে হবে, ওর যে সক্ষমতা এনবিআর এর, সেটার জন্য কি আমরা ওইভাবে একটু আসলে দাঁত কামড় দিয়ে ধরতে হবে কিন্তু। হ্যাঁ, আবার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভ করার জন্য, কস্ট অফ ডুইং বিজনেস কমাবার জন্য যেসব জিনিস উদ্যোগগুলি নেওয়া দরকার, আমি কি পোর্টের কস্ট কমানোর ধান্দা করছি? আমি কি লজিস্টিক কস্ট কমানোর ধান্দা করছি? আমি কি ওই জায়গাগুলি কাজ করতেছি? এখন ওই কাজগুলি করবেটাকে ব্যুরোক্রেটটা করবে। এখন আমি কি ব্যুরোক্রেট ফাংশনই করতেছি না, ওকে ফাংশনেবল করার জন্য যে উদ্যোগ, আমি কি সেটা নিচ্ছি না। আমাকে কিন্তু এখন সে উদ্যোগগুলি কিন্তু নিতে হবে। কিন্তু আমার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন লাগবে। আমার এক্সপোর্ট কিন্তু কমে গেছে, দেখেন গার্মেন্টস কিন্তু কমে গেছে, কারণ ইউরোপেও কিন্তু এখন ইনফ্লেশন চলতেছে, ওদেরও কিন্তু কনজামশন মানে ডিমান্ড কমে আসতেছে, ওরাও কিন্তু ইম্পোর্ট কমিয়ে দিচ্ছে। ইট ডাজ নট মিন যে আমারটাও এই সাথে সাথে আমারটাও বাড়বে, এটা কিন্তু সম্ভব না। আবার আমার কস্ট অফ প্রোডাকশন হাই হয়ে যাচ্ছে। এখন চায়নাতে দেখা যাচ্ছে ফিজিক্যাল সাপোর্ট দেয়,
ভিয়েতনাম ফিসকাল সাপোর্ট দেয় এই টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলিকে সার্ভাইভ করার জন্য। ইন্ডিয়া তো আরও দিচ্ছে এবং আমরা সবাই জানি। আমার এখানে কিন্তু আমরা ইনসেন্টিভগুলি কমায় দিচ্ছি। ইভেন ইনসেন্টিভ যদি আমি দেওয়ার চেষ্টাও করি, আমার তো সে ক্ষমতা নাই, বিকজ আমার এনবিআর তো কালেকশন নাই। আমাকে তো ওটা চিন্তা করতে হবে রাজস্ব আহরণের সেন্সিবল রাইট এটা ইয়া মানুষের জন্য। নিশ্চয়ই একটা বিরতি নিতে চাই। আবারও আমরা করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কথা আমরা বলছি, এবং কর্পোরেট ট্যাক্স যেটি বলা হয়, আমরা পার্শ্ববর্তী দেশ ভিয়েতনামের কথা বলি, ভারতের কথা বলি, কর্পোরেট ট্যাক্স আমাদের তুলনায় বেশ কম। আমরা সেই তুলনায় অনেক বেশি কর্পোরেট ট্যাক্স দিচ্ছি, যেটাকে এনবিআর নতুন চেয়ারম্যান আহসান হাবিব সাহেব তিনি যোগদান করেছেন। অনেক আমি আপনাকে আরেকটা অ্যাড করে দিই, ব্যাংকের থেকে কেন আমি খালি লোন দেবো? আমি কেন ক্যাপিটাল মার্কেটকে থেকে নিব না? কারণ সবাই তো ক্যাপিটাল মার্কেট থেকে, ব্যাংক তো শর্ট টার্মের জন্য। এখন লং টার্ম লোন আমরা ব্যাংকের থেকে নিচ্ছি বলে এনপিএল খাইয়ে যাচ্ছে, কেন ব্যাংকও পারতেছে না, আমরাও পারতেছি না। ওয়ারাজ ক্যাপিটাল মার্কেটে যে আপনি ফর্ম করবেন, ওকে ওর যে সেকেন্ডারি মার্কেট, বন্ড মার্কেট ইস্যু করা, ডেভেলপ করা, আমি কি সেটাকে কামড় দিয়ে ধরছি? আমি কিন্তু কামড় দিয়ে ধরতেছি না, কিন্তু আমি কিন্তু এখনো কিন্তু মনিটারি পলিসির মধ্যে আছি। এই যে জিনিসগুলি, এগুলি যখন দেখবে তখন কিন্তু মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই কারা কামড় দিয়ে ধরেছে সেটা দেশের মানুষ জানে। আমরা সেই জায়গা থেকেই কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ চাই, কর্মসংস্থান চাই। আমরা মনে করি ব্যবসায়ীরা, বিশেষ করে প্রাইভেট সেক্টর, তারা স্বস্তিতে থাকুক। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রির শেষ বিরতি নিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রির শেষ আলোচনায় আমরা এসেছি। আমি কোনো প্রশ্ন নয় মিস্টার মোস্তফা মাহবুব, আমরা সলিউশন চাই। এখন আমরা চাই যে এর উত্তরণ ঘটুক, আমরা চাই স্বস্তি ফিরে আসুক। আমি যদি আপনার এই আলোচনার বিষয়টি ধরি, যে প্রণোদনা তহবিল অর্থনীতির গতি ফেরাবে কতটা, অর্থনীতির গতির জায়গাটুকু যদি আসি, আসলে এই মুহূর্তে আমরা যে সমস্যার মধ্যে আছি, আমাদেরকে খুব ম্যাসিভভাবে এবং বিয়ন্ড দ্য বক্স যেটা বলে সেই রকম করে চিন্তা করতে হবে। কাঠামো ভেঙে নতুন কিছু চিন্তা, নতুন কিছু উদ্ভাবনী চিন্তা এবং তার প্রয়োগ এখানে করাতে হবে। আপনি গেল 15 বছরে, 20 বছরে কি ঘটেছে, 20 বছর আগে অর্থনীতি কিভাবে চালিয়েছেন, সেই বাস্তবতা আর এখনকার বাস্তবতা যেমন এক না। এবং এখনকার সমস্যা এবং যা ওই গতানুগতিক চিন্তা দিয়ে তার যে সমাধান আপনারা খুঁজছেন, সেটি দিয়ে আসলে কোনোভাবেই এই অর্থনীতিতে গতি আসবে না। মানে আমরা যেটা বুঝি, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে উদ্যোক্তাদের সাথে কথা বলে, তরুণ নতুন উদ্যোক্তাদের সাথে, ভিন্ন চিন্তার ব্যবসা নিয়ে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে যতটা বুঝি, তাতে গতানুগতিক যে কাঠামোর মধ্যে সরকার সমাধান খুঁজে ফিরছে, সেটি দিয়ে আসলে এই গতি ফেরানো কোনোভাবেই সম্ভব না। এটি সময়ের অপচয় মাত্র। জি, আমরা একটু আশাবাদের কথা শুনতে চাই, এবং ধন্যবাদ। পরামর্শ তো সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করে রেখেছেন, একটু আশাবাদ। ধন্যবাদ। আসলে বাংলাদেশের পটেনশিয়ালিটি কিন্তু এনর্মাস, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। এবং বাংলাদেশ সেই যে বাংলাদেশ ইজ স্প্লেন্ডার কান্ট্রি, হ্যাঁ, এটা সেভার্ড নেশন না। সো এখানে যে কোনো ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং হাব গড়াটা কিন্তু সবচেয়ে ইজি। এবং আমি বিদেশে যতজনের সাথে কথা বলেছি, আপনি ইউরোপিয়ান থেকে আরম্ভ করে সবাই কিন্তু বাংলাদেশের এন্টারপ্রেনারদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। এবং কারণ আমরা যে কমিটমেন্টগুলি দিই, সেই কমিটমেন্টগুলি আমরা রাখি। আমরা কিন্তু দুই রকম, আমরা চাইনিজ বা ইন্ডিয়ান ক্যারেক্টার না, ওটা কিন্তু স্পষ্ট বলে, যে কারণে গার্মেন্টস এত সাকসেসফুল হয়েছে। এখন বাংলাদেশকে আসলে যেটা বললাম, ইনস্টিটিউশনাল বিকল্প কোনোখানে নাই, এটা সব দেশেই একই জিনিস। ইনস্টিটিউশনাল রিফর্মগুলি কিন্তু আমাদেরকে আনতেই হবে, সরকারের এটা কিন্তু প্রথম এজেন্ডা হওয়া উচিত, সবগুলা যাতে ইনস্টিটিউশনগুলি স্ট্রেংথেন হয়। এবং আমি যদি এখন ভবিষ্যতের দিকে তাকাই, দেখেন যেহেতু জিও পলিটিক্যাল একটা ইস্যু এবং এলডিসি গ্র্যাজুয়েশন একটা ইস্যু, আমাদের কিন্তু সবার সাথে সুসম্পর্ক কিন্তু রাখতে হবে। আমাকে যেমন ইউএস সাথে একটা সুন্দর সম্পর্ক রাখতে হবে, নট অনলি দ্য আরএমজি প্লাস ইভেন আমি যদি আইটি ডেভেলপ করতে চাই, আমার কিন্তু ইউএসকে লাগবে, কিন্তু আমার সিঙ্গাপুরকে লাগবে। আমাকে ওই ধরনের রিলেশনশিপ, ওর সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। আমাকে কিন্তু চিন্তা করতে হবে আমেরিকার সাথে কমোডিটি মার্কেট, ইন্ডিয়ার সাথে কমোডিটি মার্কেট আমরা কীভাবে ডেভেলপ করতে পারি, সেই রিলেশনশিপ রাখবে। চায়নার সাথে আমার সেই রিলেশনশিপ রাখবে, কারণ যে চায়নাই কিন্তু পারে আমাকে ইমিডিয়েটলি ওর ওখানে অনেক ইন্ডাস্ট্রি এখানে শিফট করা, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স আছে, যেগুলো এখন ভ্যালু অ্যাডেড আইটেমের দিয়ে কিন্তু বাংলাদেশকে আসতে হবে। ওই গার্মেন্টসের উপর খালি ডিপেন্ড করলে কিন্তু এখন আর চলবে না, আমার এমপ্লয়মেন্টও কাটার হবে না, ভ্যালু অ্যাডেড হবে না। কারণ ওয়েজ কিন্তু গার্মেন্টস সেক্টর আর বেশি দিতে পারবে না, ওসব সেক্টরে যেতে হবে, যেটা
চায়না ইজ রেডি টু ডু ইট। আজকে লাইট ইঞ্জিনিয়ারিং ডেভেলপ হওয়া উচিত বাংলাদেশে, যেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে, এবং সেটা কিন্তু চায়না পারবে সেই মেশিনারি ইন্ডাস্ট্রিগুলি এখানে রিলোকেট করতে। টেক্সটাইল আমরা ম্যানমেড ফাইবার চাচ্ছি, ওরা পারবে, এবং ওদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, ওরা চাচ্ছে, জায়গা খুঁজতেছে কোথায় তারা নিবে। সো ইটস এ কুইক রিটার্ন, আমাদের সেটা করতে হবে। আমাকে কিন্তু রিলেশন রাখতে হবে আসলে কোরিয়ার সাথে, আমাকে রিলেশন রাখতে হবে কিন্তু মিডল ইস্ট কান্ট্রির সাথে, হ্যাঁ, পেট্রোকেমিক্যাল থেকে আরম্ভ করে সব কিছু। ইউরোপের সাথে আমাকে কিন্তু আরও বড় আকারে চিন্তা করতে হবে যে আমার এডুকেশনটা কীভাবে আমার ট্রান্সফার করতে পারি। আমার ইনস্টিটিউশনগুলি, টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন, এগুলি কিন্তু ওদের সাপোর্ট নিয়ে, জার্মান বলেন, জার্মান, কোরিয়া, ইন্ডিয়া, ইভেন চায়না, ওদেরকে নিয়ে আমার টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলি, তার কোর্স কারিকুলামগুলি, ইভেন টিচার ডেভেলপ, সেগুলি করে বর্তমান মার্কেটে কী ডিমান্ড সেটা অনুযায়ী কিন্তু আমাকে আলাদা নিতে হবে। তাহলে দেখা যাবে ইভেন রেমিটেন্সের ক্ষেত্রেও কিন্তু আমি একটা বড় সাকসেস আনতে পারবো। বাংলাদেশের ভ্যারাইটিস অফ ইন্ডাস্ট্রি কিন্তু তখন হইতে সাহায্য করবে, এবং ইট ইজ আবার অপরচুনিটি। অনেকে মনে করি এটা অপরচুনিটি, আমি মনে করি এখনও আমাদের অপরচুনিটি আছে, বাট সরকারের মাইন্ডসেটটা পরিষ্কার করতে হবে যে উই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট। কারণ আমার সেই সোর্স, সেই টিমস কিন্তু সরকারের আছে। যদি সময় এক 10 সেকেন্ডে যদি কিছু বলতে চান। সেটাই, মানে আমি পারভেজ ভাই সুন্দর করে যে স্বপ্নের কথা, সুন্দর কথা বললেন, সবই ঠিক আছে, কিন্তু এই সব কিছু করার জন্য আসলে যে আউট অফ বক্স চিন্তা করা, কাঠামো গতানুগতিক গেল 10-15 বছর আমরা দেখেছি, সেই গতানুগতিক কাঠামো ভেঙে একটা সাহসিকতার সাথে নতুন যাত্রা, সেই কাজটা সরকার যদি করতে পারে তাহলেই কেবল পারভেজ ভাইয়ের এই স্বপ্নের বাংলাদেশ সম্ভব। না হলে আমরা যে চক্রে আটকে আছি, দুষ্ট চক্র, যেটি অর্থনীতির ভাষা বলে দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো, আমরা যে উন্নয়নের দুষ্ট চক্রে আটকে আছি, বয়ানের দুষ্ট চক্রে আটকে আছি, হয়তো সেই চক্র থেকে বের হওয়া এতটা সহজ হবে না। জি, প্রিয় দর্শক, শেষ করছি জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ ভাইয়ের কথা। সেটা হচ্ছে চীনের কথা বলেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী চীন এবং মালয়েশিয়া সফর একটা চেঞ্জ মেকার হিসেবে হয়তো কাজ করবে। চীনের বিনিয়োগ বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই বিনিয়োগের আশাবাদী হয়ে আমরা আসি। আমরা যে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে আমরা বের হতে চাই, আমরা বেসরকারি খাতকে আমরা উন্নয়নমুখী করে তাদেরকে কিভাবে আমরা তাদের ব্যাংকের ফ্যাসিলিটি বলি, ইনফ্রাস্ট্রাকচারের ফ্যাসিলিটি বলি, অবকাঠামোগত ফ্যাসিলিটি বলি, সুদের নীতিহারের যে সুবিধা, সেই সুবিধা দেওয়ার কথা বলি, সব কিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার পথে আমরা মনে করি যে বর্তমান যে সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তারা তাদের সেই পূর্বের অভিজ্ঞতা থেকে বিবেচনা করে তাদের দায়িত্ব পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সাথে ছিলেন, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।